আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে তোমাদের সামনে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের শ্বসন ও শ্বাসক্রিয়ার 3য় নম্বর লেকচার নিয়ে আসলাম। আজকের যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রক্রিয়া। দেখো, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রক্রিয়া, তাহলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন প্রক্রিয়া। শোনো, এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি সেখান থেকে আমাদের রক্তে যায়, তাহলে অক্সিজেনের যে পরিবহনের প্রক্রিয়া সেটা একরকম নয়, আবার কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন প্রক্রিয়া সেটাও একরকম নয়। তাহলে প্রথমে তোমরা আলাদা করে লেখো অক্সিজেন পরিবহন প্রক্রিয়া। দেখো, অক্সিজেন যে পরিবহন যে প্রক্রিয়া এটা দুইভাবে হয়ে থাকে। এটা কয়ভাবে হয়ে থাকে? দুইভাবে হয়ে থাকে। এক নম্বরে ভৌত দ্রবণ রূপে, আর একটা হলো রাসায়নিক যৌগ রূপে। দেখো, আমরা গতদিন শিখেছিলাম যে কিভাবে অক্সিজেন আমাদের ফুসফুসে আসে, ঠিক আছে? অর্থাৎ আমরা কিভাবে প্রশ্বাস ক্রিয়া সম্পূর্ণ করি। আমি তোমাদের যে ফুসফুসের চিত্র অঙ্কন করেছিলাম সেই চিত্রের মধ্যে আমি তোমাদের দেখাইছিলাম যে কিভাবে আমাদের অ্যালভেলাসে অক্সিজেন প্রবেশ করে, তাই না? বলো। দেখো, এই জায়গাটায় আমি আরেকবার আঁকার পেছনে কারণ হলো তোমাদের বোঝানো যে এখানে অসংখ্য কী ছিল? অ্যালভিওলাস। আর তোমরা সবাই জানো যে অ্যালভেলাস হলো ফুসফুসের গাঠনিক এবং কার্যকারী একক। তা এখান থেকে প্রথমে অক্সিজেন অ্যালভেলাসের থলিতে আসে। অ্যালভেলাসের থলিতে আসার পরে সেখান থেকে রক্তের মাধ্যমে আমাদের সমগ্র দেহে পরিবাহিত হয়। তাই এইটা আমাদের শিখতে হলে সুন্দর করে একটা চিত্র শিখতে হবে, আর চিত্র দ্বারা আমরা সব কিছু পারবো ইনশাল্লাহ। দেখো, তাহলে অক্সিজেন পরিবহনের যে চিত্রটা এটা আমার সাথে সুন্দর করে অঙ্কন করবা। দেখো, প্রথম ওই যে ছোট ছোট অংশ এগুলো কি? অ্যালভিওলাস। দেখো, এই অ্যালভেলাসের গঠন আমি তোমাদের শেখাইছিলাম। এটা অ্যালভেলাস এবং এর চতুর্পাশে আছে হলো রক্তনালী। আমি যেভাবে অঙ্কন করতেছি তোমরা আমার সাথে সাথে অঙ্কন করে ফেলো ইনশাল্লাহ, তাহলে এটা পড়া আমাদের কাছে কোনো বিষয় হবে না। এই যে দেখো, এটা তাহলে অ্যালভেলাস। দেখো, অ্যালভেলাসের এটা হলো, এটাকে বলা হয় অ্যালভিওলার নালী। এটাকে বলা হয় অ্যালভেলার নালী। খেয়াল করো সবাই। দেখো, আর এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় অ্যালভেলার থলি। এটাকে বলা হয় অ্যালভিওলার থলি। দেখো, এই যে তুমি অ্যালভেলাসটা দেখতে পারছো, এই অ্যালভেলাসের চতুর্পাশে কি রয়েছে? রক্তনালী রয়েছে। কি রয়েছে? রক্তনালী। এইটা হলো রক্তনালী। খেয়াল করো, এটা হলো রক্তনালী। রক্তনালীর মধ্যে কোন কোন উপাদানগুলো আছে তোমরা সবাই জানো? রক্ত রস আছে, আর কি আছে? রক্তকণিকা। তাহলে রক্তনালীর মধ্যে উপাদান থাকে হলো দুইটা। একটা হলো
রক্তরস, আর একটা হলো রক্তকণিকা। বলো রক্তকণিকা কত ধরনের? 3 ধরনের। 1 নম্বরে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি। আর একটা হলো প্লাটিলেট, অনুচক্রিকা। খুব ভালো করে খেয়াল করো, সেটা হলো আমরা যখন অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেন এই যে দেখো শ্বাসনালী পথে ক্রমান্বয়ে অ্যালভেলার নালী হয়ে সেই অক্সিজেনটা চলে আসতেছে কোথায়? অ্যালভেলার থলিতে। কোথায়? অ্যালভেলার থলিতে। দেখো অ্যালভেলার থলিতে অক্সিজেনের যে চাপটা, এখানে অক্সিজেনের একটা চাপ আছে, তাহলে অক্সিজেনের চাপ খুব ভালো করে মাথায় রাখতে হবে। 2 বইয়ে 2 রকম দেওয়া আছে, বুঝতে পারছো? অক্সিজেনের চাপ কোনো বইতে দেওয়া আছে 104 মিলিমিটার মার্কারি, অবলিক দিয়ে তুমি লিখে রাখো 107 মিলিমিটার মার্কারি। ঠিক আছে তো? শোনো, তাহলে আমরা গ্রহণ করলাম অক্সিজেন, সেটা অ্যালভেলার নালী হয়ে অ্যালভেলার থলিতে আসলো, অ্যালভেলার থলিতে আসলো। এবার দেখো রক্তনালীতেও অক্সিজেন আছে, রক্তনালীতে অক্সিজেন আছে। দেখো এখন কথা হলো, রক্তনালীতে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন কখনোই অ্যালভেলার থলিতে যাইতে পারে না। শুধুমাত্র অ্যালভেলার থলির থেকে অক্সিজেনগুলো রক্তনালীতে যাইতে পারে। এর পিছনে একটা কারণ হলো, রক্তনালীতে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের চাপ হলো 40 মিলিমিটার মার্কারি। তাহলে চাপ কোথায় বেশি বলো? চাপ কোথায় বেশি? থলিতে। অ্যালভেলার কোথায়? থলিতে। অ্যালভেলার কোথায়? থলিতে। আমার কথা কি তোমাদের বোঝাইতে পারছি? তাহলে দেখো এই যে অ্যালভেলার থলিতে অক্সিজেনের চাপ বেশি হবার কারণে সহজেই অ্যালভেলার থলির থেকে অক্সিজেন রক্তনালীতে প্রবেশ করে। কিন্তু রক্তনালীতে অক্সিজেনের চাপ কম থাকার কারণে অক্সিজেন কখনোই রক্তনালীর থেকে অ্যালভেলার থলিতে প্রবেশ করতে পারে না। আর তোমরা সবাই জানো যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। কি বলা হয়? তাহলে এই যে গ্যাসীয় বিনিময় হলো, কোন প্রক্রিয়ায় হলো? অনেকবার মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছে যে অ্যালভেলার থলিতে যে গ্যাসীয় বিনিময় হয় সেটা কোন প্রক্রিয়ায় হয়? তাহলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন প্রক্রিয়া, সেটা কোন প্রক্রিয়া হয়? ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক আছে তো? এইবার দেখো অক্সিজেন এখন কোথায় আসলে বলো? রক্তনালীতে। এখান থেকে কয়ভাবে পরিবাহিত হয় বলেছি? একটা ভৌত দ্রবণ রূপে আর একটা কি রাসায়নিক যৌগ রূপে। দেখো রক্তনালীর মধ্যে আছে রক্তরস। কি আছে? রক্তরস। এই রক্তরসের সাথে কিছু অক্সিজেন মিশে যায়। কিছু অক্সিজেন কি হয়ে যায়? মিশে যায়। এই যে অক্সিজেনের সাথে মিশে যায়, আর এইভাবে অক্সিজেন আমাদের সমগ্র দেহে পরিবাহিত হয় অনলি কয় পার্সেন্ট? 2%। দেখো কত পার্সেন্ট? 2%। আর রাসায়নিক যৌগ রূপে তাহলে কত পার্সেন্ট হবে? 98%। এইবার আসো, বাকি রইল কি? রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে প্রথমে যেটা আছে সেটা কি? আরবিসি, লোহিত রক্তকণিকা। দেখো লোহিত রক্তকণিকা লাল বর্ণের কেন হয়? হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন। খেয়াল করবা সবাই। দেখো এই যে লোহিত রক্তকণিকার মধ্যে অর্থাৎ আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, কি থাকে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের সাথে 4 অণু অক্সিজেন, কয় অণু? এর সাথে 4 অণু অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে
একটা যৌগ গঠন করে যেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন যৌগ। এই যৌগের নাম কি? অক্সি হিমোগ্লোবিন যৌগ। দেখো এই যে অক্সি হিমোগ্লোবিন যে যৌগ, এটার নাম হলো অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে আমাদের সমগ্র দেহে অক্সিজেন পরিবাহিত হয় 98%। ক্লিয়ার কিনা বলো এ পর্যন্ত? দেখো তবে মনে যেটা রাখতে হবে তোমাদের সেটা হলো এই যে অক্সি হিমোগ্লোবিন যে যৌগ, এটা একটা অস্থায়ী যৌগ। এটা কি? অস্থায়ী যৌগ। অস্থায়ী যৌগ। শোনো, এই যে অস্থায়ী যে যৌগটা, তাহলে লোহিত রক্তকণিকার মাধ্যমে আমাদের সমগ্র দেহে যখন কোষের কাছে পৌঁছায়, আমাদের দেহের কোন জায়গায় পৌঁছাবে? কোষ। দেখো যখন কোষের কাছে পৌঁছাবে, মনে করো যে এটা একটা কোষ, ঠিক আছে? দেখো এই কোষের কাছে যাওয়া মাত্রই অক্সি হিমোগ্লোবিন যৌগটা, অর্থাৎ হিমোগ্লোবিন থেকে অক্সিজেন পুনরায় আবার কী হয়ে যায়? আলাদা হয়ে যায় এবং কোথায় প্রবেশ করে? কোষের মধ্যে। কোথায়? কোষের মধ্যে। এখন দেখো কোষের মধ্যে প্রবেশ করার পরে এই কোষের মধ্যে যে গ্লুকোজ আছে, কি আছে? গ্লুকোজ। তোমরা সবাই জানো যে গ্লুকোজ C6H12O6, এই যে অক্সিজেন যদি তোমার ভিতরে প্রবেশ না করতো তাহলে এই গ্লুকোজ ভেঙে কখনোই শক্তি উৎপন্ন হতো না। তোমরা জানো যে অক্সিজেন ভিতরে প্রবেশ করলো এবং অক্সিজেন এই গ্লুকোজকে ভেঙে কত অণু এটিপি উৎপন্ন করে? 36 অণু এটিপি, এবং সাথে উৎপাদন করে পানি আর প্লাস কার্বন ডাই অক্সাইড। আমার কথা কি বুঝাইতে পারছি? দেখো খুব ভালো করে খেয়াল করো। প্রথম অক্সিজেন পরিবহন, যখন তুমি অক্সিজেন পরিবহন বর্ণনা করবা, প্রথম যে কথাটা হবে সেটা হলো আমরা যখন বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করি সেটা শ্বাসনালী পথে আমাদের কোন জায়গাটায় আসবে? অ্যালভেলার থলিতে। কোথায়? অ্যালভেলার থলিতে অক্সিজেনের চাপ বেশি হবার কারণে অবশ্যই উল্লেখ করবা যে অ্যালভেলার থলিতে 104 অথবা কি 107 মিলিমিটার মার্কারি অক্সিজেনের চাপ থাকে, যার ফলে ব্যাপন প্রক্রিয়ায় সহজেই অ্যালভেলার থলির থেকে রক্তনালীতে অক্সিজেন প্রবেশ করে। আর রক্তনালীতে প্রবেশ করার পরে কিছু অক্সিজেন রক্ত রসের সাথে মিশে, কার সাথে মিশে? রক্ত রসের সাথে মিশে আমাদের সমগ্র দেহে অক্সিজেন পরিবাহিত হয়। আর এটা পরিমাণে কেমন? খুবই কম। কত পার্সেন্ট? 2%। আর তোমাদের বইতে একটা আলাদা একটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটাও জানতে হবে। সেটা হলো প্রতি 100 মিলিলিটারের মধ্যে শুধুমাত্র 0.2 থেকে 0.3 মিলিলিটার অক্সিজেন পরিবাহিত হয়। পরিবাহিত হয় কোন দ্রবণ রূপে? ভৌত দ্রবণ রূপে। এ দেখো আমি আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে ভৌত দ্রবণ রূপে 2%। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কি? প্রতি 100 মিলিলিটারে কতটুকু অক্সিজেন পরিবাহিত হয় ভৌত দ্রবণ রূপে? 0.2 থেকে 0.3 মিলিলিটার। পারবো না ইনশাল্লাহ? এইবার আসো, অক্সিজেন তাহলে কোন জায়গায় আসলো? রক্তনালীতে। রক্তনালীতে আসার পরে 2% চলে গেল ভৌত দ্রবণ রূপে, আর রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয় কত পার্সেন্ট? 98%। দেখো আমরা জানি যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের সাথে কয় অণু? 4 অণু। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে যে যৌগ গঠন করে তাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন যৌগ। আর এই অক্সি হিমোগ্লোবিন যৌগ এইটা কি স্থায়ী যৌগ নাকি অস্থায়ী যৌগ? এটা রক্তনালীর মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয় এবং কোষের কাছে পৌঁছালে এই যৌগ ভেঙে অক্সিজেন কী হয়ে যায়? আলাদা হয়ে যায় এবং কোষের মধ্যে প্রবেশ করে। আর এভাবে কত পার্সেন্ট অক্সিজেন আমাদের সমস্ত দেহে পরিবাহিত হয়? 98%। পারবা না ইনশাল্লাহ? তাহলে এখন হেডিং দাও, কার্বন ডাই অক্সাইড পরিবহন প্রক্রিয়া। কোন পরিবহন প্রক্রিয়া?
তাহলে আমাদের অক্সিজেন পরিবহন প্রক্রিয়া কিন্তু শেষ। দেখো তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হলো কার্বন ডাই অক্সাইড পরিবহন প্রক্রিয়া। পরিবহন প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রক্রিয়া। শোনো, ওইটা ছিল দুইটা, একটা ভৌত দ্রবণ আর একটা হলো রাসায়নিক যৌগ। আর এটা হলো কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হলো তিনভাবে। এক নম্বরে ভৌত দ্রবণ, এক নম্বরে ভৌত দ্রবণ, দ্বিতীয় নম্বরে কার্বামিনো যৌগ, কার্বামিনো যৌগ রূপে, যৌগ রূপে, কার্বামিনো যৌগ রূপে। ঠিক আছে। আর একটা হলো বাইকার্বনেট যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে, যৌগ রূপে। দেখো এটার পার্সেন্টেজ তোমাদের আমি একটু জানাইনি আগে। হ্যাঁ, ভৌত দ্রবণ রূপে অনলি 5%। ঠিক আছে। এবার আসো কার্বামিনো যৌগ রূপে দুই বইয়ে দুই রকম দেওয়া আছে। গাজী আজমল স্যারের বইতে দেওয়া আছে 27%। গাজী আজমল স্যারের বইতে কত দেওয়া আছে? 27%। গাজী আজমল স্যার। আর অন্য বইতে দেওয়া আছে 30%। তাহলে বাকি থাকলে কত এখন বলো? এখানে 5, এখানে 30, 35। আর এখন বাকি থাকলে কত বলো? কত বলো? 65%। এর মধ্যে আবার কিছু কথা আছে। দেখো এই যে কার্বামিনো যে যৌগ রূপে, এইটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ, হিমোগ্লোবিন যৌগ, কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। আর একটা হলো কার্বামিনো প্রোটিন যৌগ। আর একটা কি? কার্বামিনো প্রোটিন যৌগ, প্রোটিন যৌগ, কার্বামিনো প্রোটিন যৌগ। আমার কথা কি বুঝাইতে পারছি তোমাদের? কার্বামিনো প্রোটিন যৌগ। তাহলে এই দুইটা মিলে কত পার্সেন্ট? 30%। ক্লিয়ার? দেখো আর বাইকার্বনেট যৌগ রূপে 65, এটা আবার দুই প্রকার। একটা হলো সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। কিন্তু আমাদের তো মেন ব্যাখ্যায় যাইতে হবে, তাই না? দেখো আমি এইটা একটু ছোট করে দিলাম। হ্যাঁ, দেখো এক নম্বরে কি রয়েছে আমাদের? ভৌত দ্রবণ। কত পার্সেন্ট? অক্সিজেন যে কোষের মধ্যে প্রবেশ করলো, মনে আছে তো? দেখো অক্সিজেন যখন কোষের মধ্যে প্রবেশ করলো, কোষের মধ্যে প্রবেশ করার পরে যে বিক্রিয়া সম্পূর্ণ করছে, এই যে দেখো কত অণু এটিপি উৎপন্ন হয়েছিল বলো? 36 অণু এটিপি। আর কি কি উৎপন্ন হয়েছিল বলো? কার্বন ডাইঅক্সাইড আর একটা কি? পানি। শোনো, এটিপিগুলো তোমার দেহের জন্য তুমি ব্যবহার করলা, এটিপিগুলো তোমার দেহের জন্য তুমি কি করলা? ব্যবহার করলা। এইবার আসো, পানিটাও তুমি ব্যবহার করতেছো। পানি ভালো জিনিস, তাহলে আমাদের রক্তের সাথে মিশে যাচ্ছে এবং আমাদের রক্তের চাপটাকে নিয়ন্ত্রণ করতেছে। তোমরা তো জানো যে আমাদের রক্তের একটা নির্দিষ্ট কি আছে? চাপ আছে। তাহলে পানিটাকে কি করে? আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণ করে থাকে। আর অতিরিক্ত হলে সেটা মূত্রের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। ক্লিয়ার? এবার আসো, কার্বন ডাইঅক্সাইড তো বর্জ্য, তাই না? তাহলে এখান থেকে সে প্রবেশ করলে কোথায়? দেখো সে প্রথমে প্রবেশ করলো হলো রক্তনালীতে। তোমরা আমার সাথে সাথে দেখো, এই যে ছোটোখাটো যে চিত্রগুলো, এগুলো তোমাদের বইতে নাই, কিন্তু পারতে হবে এগুলো। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এখন কোথায় প্রবেশ করলো? রক্তনালীতে। রক্তনালীতে আমি আগেও দেখাইছিলাম তোমাদের রক্তনালীতে কি কি আছে বলো? কি কি আছে? রক্তরস আর একটা কি? রক্তকণিকা। দুইটা উপাদান আছে। একটা হলো রক্ত
রস আছে, আর একটা হলো রক্ত কণিকা আছে। কণিকা, একটা রক্ত রস আর একটা কি রক্ত কণিকা। শোনো, এই যে মানে কার্বন ডাইঅক্সাইড যে রক্তনালীতে প্রবেশ করলো, তাহলে রক্ত রসের মধ্যে কি পানি আছে না? তোমরা যে মানে মানে 4th নম্বর চ্যাপ্টারে যে পড়েছিলা যে রক্তরসের মধ্যে পানি থাকে 90 থেকে কত পার্সেন্ট? 92%। তাহলে রক্তরসের মধ্যে পানি আছে কত পার্সেন্ট? 90 থেকে 92%। দেখো, প্রথমে এই যে কার্বন ডাইঅক্সাইড রক্তনালীতে প্রবেশ করার সাথে সাথেই সে দেখো এই রক্তরসের পানির সাথে বিক্রিয়া করতেছে এবং বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করতেছে। এই যৌগের নাম হলো H2CO3, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। দেখো, এই কার্বনিক অ্যাসিড যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড এই রক্তনালী হয়ে এটা চলে যাচ্ছে কোথায়? ফুসফুসে। কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে। আর ফুসফুসের মাধ্যমে পরবর্তীতে সেটা কোথায় চলে যাচ্ছে? নাসার অন্ধ্রপথে বায়ুমণ্ডলে বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এভাবে সমস্ত দেহর থেকে, অর্থাৎ সমস্ত দেহের যে এগুলো কোষ আছে, কোষে বিক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তনালীপথে কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে, আর ফুসফুস থেকে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। আর এই ভৌত দ্রবণ রূপে, অর্থাৎ এই যে কার্বনিক অ্যাসিড যৌগ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হচ্ছে বলো? কত পার্সেন্ট? 5%। অনলি কত পার্সেন্ট? 5%। আমার কথা কি বুঝাইতে পারছি? এইবার আসো, রক্ত রসের মধ্যে আর কোনো উপাদান নাই। রক্ত রসের মধ্যে তুমি জানো যে 4টা প্রোটিন আছে। কয়টা প্রোটিন? 4টা প্রোটিন। আমি তোমাদের মনে রাখার জন্য বলেছিলাম GPA 5 দিয়ে মনে রাখবা। GPA 5। তাহলে জি দিয়ে কি বলেছিলাম? 1 নম্বরে গ্লোবিউলিন। গ্লোবিউলিন একটা গেল। দ্বিতীয় নম্বরে কি? প্রোথ্রম্বিন। আর এ দিয়ে কি? অ্যালবুমিন। আর একটা হলো ফাইব্রিনোজেন। আর একটা কি? ফাইব্রিনোজেন। সব ভুলে গেছো তোমরা। ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন খুব ভালো করে খেয়াল করো। দেখো, এরপরে পরের স্টেপস যেটা, সেটা হলো কার্বামিনো যৌগরূপে কত পার্সেন্ট? 30%, তাই তো? দেখো, হ্যাঁ, তোমার দুইটা কখনোই একসাথে থাকবে না আশা করা যায়। যদি 27% থাকে 27% দিও, আর 30% থেকে 30% দিও। এবার আসো কার্বামিনো হিমোগ্লোবিন। তোমরা জানো রক্তকণিকা, এখানে আরবিসি আছে। কি আছে? আরবিসি, ডাব্লিউবিসি, আর একটা হলো প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট। তবে মনে রাখবা ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট এটি কখনোই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কোনো সাহায্য করে না। শুধুমাত্র আরবিসি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উভয় পরিবহনে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু জায়গা নেই, আমি আর একটা পেজ নিই। হ্যাঁ, দেখো, কার্বামিনো যৌগ। কি যৌগ? কার্বামিনো যৌগরূপে। কার্বামিনো যৌগরূপে কয়ভাবে? 2 ভাবে। 1 নম্বরে দেখো কার্বামিনো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন খেয়াল করবা সবাই সুন্দরভাবে। দেখো আরবিসি। আরবিসির মধ্যে কি আছে বলো? হিমোগ্লোবিন আছে। কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে শুধু হিমোগ্লোবিনই নাই, ওর মধ্যে আয়রন আছে এবং গ্লোবিন নামক প্রোটিন আছে। কি আছে? গ্লোবিন নামক প্রোটিন। দেখো, এই হিমোগ্লোবিনের সাথে যে প্রোটিন থাকে, হিমোগ্লোবিনের সাথে যে প্রোটিন থাকে, সকল প্রোটিনের মনে রাখবা অ্যামিনো গ্রুপ থাকে। কি থাকে? অ্যামিনো গ্রুপ। তাহলে এখানেও একটা অ্যামিনো গ্রুপ আছে, অর্থাৎ NH2। ক্লিয়ার? দেখো,
আরবিসির হিমোগ্লোবিনের সাথে যে অ্যামিনো গ্রুপ থাকে সেই অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এবং এর ফলে যে যৌগটা তৈরি হয়, দেখো হিমোগ্লোবিন NH3OH, এই যৌগটার নামই হলো কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। বুঝতে পারছো তো? আর এই কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে কত পার্সেন্ট? 15%। কত পার্সেন্ট? তাহলে 30%-এর মধ্যে কার্বামিনো হিমোগ্লোবিন 15%। এবং তুমি জানো যে রক্তরসে প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। তাহলে দেখো এখান থেকে কতভাবে এমসিকিউ আসতে পারে খেয়াল করো। বলবে যে কার্বামিনো হিমোগ্লোবিন যে যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটা কার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে? আরবিসি, ডাব্লিউবিসি নাকি প্ল্যাটিলেট? আরবিসি। এটা ছাড়া বলতে পারে রক্তরস নাকি রক্তকণিকা? রক্তকণিকা। রক্তকণিকা। কোন কণিকা? এখন তোমাকে বলবে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের কোন অংশের সাথে বিক্রিয়া করে? অ্যামিনো গ্রুপের সাথে। কার সাথে? অ্যামিনো গ্রুপের সাথে। মনে থাকবে তো? এইবার আসো কার্বামিনো, দ্বিতীয় নম্বর হলো কার্বামিনো প্রোটিন যৌগ। কি যৌগ? প্রোটিন। মনে রাখবা প্রোটিনকে PR দ্বারা প্রকাশ করা হয়। প্রোটিন যদি হয় অ্যামিনো গ্রুপ থাকবে কি থাকবে না বলো? থাকবে তো? দেখো এইবার সুন্দর করে তাহলে PR প্রোটিন, তার সাথে কি আছে? অ্যামিনো গ্রুপ NH2, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। দেখো আগের মতনই যদি বিক্রিয়া করে তাহলে উৎপাদন করবে PR NH3OH। দেখো আগেরটা ছিল কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ, আর এখন কি? কার্বামিনো প্রোটিন। যদি বলে কার্বামিনো প্রোটিন তাহলে কার মাধ্যমে পরিবাহিত হয়? রক্ত রস। কারণ রক্ত রসেই তো প্রোটিনগুলো থাকে। কার মাধ্যমে পরিবাহিত হবে? এটা কি স্থায়ী যৌগ নাকি অস্থায়ী যৌগ? সবগুলো অস্থায়ী যৌগ। ঠিক আছে তো? ফুসফুসের কাছাকাছি পৌঁছালে এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে এবং পুনরায় রক্তের থেকে আবার কোথায় চলে যাবে? অ্যালভেলাসে চলে যাবে। আর অ্যালভেলাস থেকে নাসার অন্ধ্রপথে বায়ুমণ্ডলে ফিরে যাবে। তাহলে তোমাদের কয়টা হলো বলো? 2টা। 1 নম্বর কি? ভৌত দ্রবণ রূপে কোন যৌগ? কার্বনিক অ্যাসিড যৌগ রূপে। কত পার্সেন্ট? 5%। আর কার্বামিনো যৌগ কত ধরনের? 2 ধরনের। কি কি? আরেকটা কি? কার্বামিনো প্রোটিন। এখন শোনো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। সেটা হলো একমাত্র হিমোগ্লোবিন, খেয়াল করো যে একমাত্র হিমোগ্লোবিন যেটা সেটা অক্সিজেন পরিবহনে সাহায্য করতেছে, আবার কি কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও কি করতেছে? সাহায্য করতেছে। তাহলে হিমোগ্লোবিন একমাত্র উপাদান যে কি কাজ করতেছে? অক্সিজেন পরিবহনে সাহায্য করতেছে, আবার কি কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করতেছে। লোহিত রক্তকণিকা লাল হয় কিসের জন্য বলো? হিমোগ্লোবিনের জন্য। আর এই যেহেতু মানে হিমোগ্লোবিন যেহেতু একই সাথে তোমার একটা রঞ্জক পদার্থ বহন করতেছে, আবার আমাদের শ্বাসকার্যও সহযোগিতা করতেছে, এই জন্য হিমোগ্লোবিনের আরেকটা নাম হলো শ্বাসরঞ্জক। আরেকটা নাম কি? শ্বাসরঞ্জক। আমি একটু পরে আসতেছি যে শ্বাসরঞ্জকের ভূমিকা। তাহলে আমাদের 2টা শেষ, কিন্তু 3য় নম্বর বাইকার্বনেট যৌগ। বাইকার্বনেট যৌগরূপে বাইকার্বনেট যৌগরূপে কত পার্সেন্ট বলেছি বলো? 65%। 65%। শোনো এখানে শুধু 2টা জিনিস মনে রাখলে হবে, আমি তোমাদের অলরেডি পড়াই ফেলেছি। তাহলে বাইকার্বনেট যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, একটা হলো সোডিয়াম বাইকার্বনেট, আরেকটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। এখন তোমাকে জানতে হবে যে কোনটা রক্তের মাধ্যমে হয় আর কোনটা রক্ত রসের মাধ্যমে হয়, কোনটি রক্ত কণিকার মাধ্যমে। আর তোমাদের তো আগেই বলেছি কণিকা বললেই কোনটা হবে? আরবিসি। আর রক্তরস, তাহলে
এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা আমি যেভাবে মনে রাখতাম, আমার মনে হয় তোমাদের অ্যাডমিশনের জন্য এভাবে মনে রাখাটাই মনে হয় ভালো হবে। সোডিয়াম বাইকার্বনেট প্রথমে কি লাগতেছে বলো? বাংলায় তুমি যদি লিখতে যাও তাহলে কি লাগতেছে? সোডিয়াম, দন্ত স আছে তাই না, বলো। রক্ত রস, এই যে দেখো রক্তরস, এইটার প্রথমে দন্ত স আছে আর ওটা কি শেষে দন্ত স আছে, ঠিক আছে। এইটা দিয়েও তুমি মনে রাখতে পারবা যে সোডিয়াম বাইকার্বনেট পরিবাহিত হয় রক্তরসের মাধ্যমে। আর এরপরে খেয়াল করো, এইটা আরও সহজ, পটাশিয়াম বাইকার্বনেট এটা কার মাধ্যমে পরিবাহিত হয়? শোনো, প্রথম অক্ষরটা কি আছে? এটা কে আছে তাই না, বলো। কে তুমি লিখে ফেলো, সমস্যা নেই। কে লিখলা, কে লেখার পরে তুমি যেটা করবা সেটা হলো, এখন কি হয়েছে বলো? আর, তাহলে আরতে কি? আর বি সি হয়েছে, ক্লিয়ার পর্যন্ত? তাহলে দেখো, সোডিয়াম বাইকার্বনেট কার মাধ্যমে? রক্তরস। আর পটাশিয়াম বাইকার্বনেট, বুঝতে পারছো তো আমার কথা? বুঝতে পারছো? শোনো, তাহলে এটা কত পার্সেন্ট বলেছে বলো? 65%। তোমরা একটু মনোযোগী হও, আমি এইটাকে আরেকটু বলবো তোমাদের সামনে, কারণ এটা তোমাদের 4 মার্কের জন্য ফেস করতেই হবে। প্রথম যে পয়েন্টটা, অক্সিজেন পরিবাহিত হয় দুইভাবে, একটা হলো ভৌত দ্রবণ রূপে, কত পার্সেন্ট? অনলি 2%। কার মাধ্যমে যায় এটা? রক্তরস। আর রাসায়নিক যৌগ রূপে 98%। কোন যৌগ বলো? অক্সি হিমোগ্লোবিন যৌগ। ক্লিয়ার পর্যন্ত? কিন্তু তুমি যখন বর্ণনা করবা তখন কিন্তু এই কথাগুলো তোমাকে বলতে হবে এবং এই চিত্রটাও কিন্তু অঙ্কন করতে হবে, ঠিক আছে। এরপর আসো, কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন, সেটা ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। কার্বামিনো যৌগ রূপে কত পার্সেন্ট? 30%। কয়টা যৌগ? কার্বামিনো হিমোগ্লোবিন, আরেকটা কি কার্বামিনো প্রোটিন। আর বাইকার্বনেট যৌগ রূপে 65%। একটা সোডিয়াম বাইকার্বনেট, একটা কি পটাশিয়াম বাইকার্বনেট, ঠিক আছে তো। এখন হেডিং দাও, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে শ্বাসরঞ্জকের ভূমিকা। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কার ভূমিকা? দেখো, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হিমোগ্লোবিন অবলিক কিসের ভূমিকা? শ্বাস রঞ্জকের ভূমিকা। শ্বাসরঞ্জকের ভূমিকা, খেয়াল করবে। হ্যাঁ দেখো, তাহলে শ্বাসরঞ্জক বলতে কাকে বোঝাচ্ছে বলো? হিমোগ্লোবিন। তাহলে আমরা জানি হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে সাহায্য করে, আবার কি কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। অক্সিজেন পরিবহন করে অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে, আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে। বুঝতে পারছো তো? এখন শোনো, এই শ্বাসরঞ্জকের একটা চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। দেখো, চিত্র অঙ্কন করার কিছু নিয়ম আছে। আমি যে জায়গায় ফোঁটা দিতে বলবো তুমি ওই জায়গায় ফোঁটা দিবা, ঠিক আছে? তাহলে চিত্র অঙ্কন করা হয়ে যাবে। দেখো, এই যে দেখো, একটু বড় করে অঙ্কন করলাম, ঠিক আছে? তোমরা যদি এবার চোখে না দেখতে পারো সমস্যা আছে। তাই এইবার দেখো, এই পাশে আর এই পাশে দেখতে পারছো আমি যে ব্যাসে ফোঁটাগুলো দিতেছি, তোমাদের কিন্তু এই ব্যাসে দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু আর চিত্র হবে না। এই যে দেখো, এই যে দেখো, হয়েছে? হ্যাঁ, দ্রুত ফোঁটা দিয়ে ফেলো, একটু বড় করে রাখো, এত ছোট করে রাখলে হবে না। দেখো, ফোঁটাগুলো তুমি সংযুক্ত করে দাও, তাহলে তোমার চিত্র অঙ্কন হয়ে যাবে। না, এই যে দেখো, প্রথমে শুরু করবা হলো এই যে এই ফোঁটা, এই ফোঁটার থেকে প্রথমে এই ফোঁটাতে যাও, এই ফোঁটার থেকে এই ফোঁটা, সব একইভাবে
এই যে দেখছো, ঠিক আছে, হয়েছে। এইবার দেখো, শুধু একদিকে তো সংযুক্ত করলে হবে না, সব দিকে তো করে দিতে হবে, তাই না বলো? এই যে দেখো হয়ে গেছে একটা। হ্যাঁ, এরপরে চলে আসো, এই যে দেখো, এই যে এটা কিসের ভূমিকা পড়াইতেছি বলো সবাই? শ্বাসরঞ্জকের ভূমিকা। তাহলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কিসের ভূমিকা? শ্বাসরঞ্জকের ভূমিকা। হয়েছে? এইবার দেখো, এই জায়গাটায় একটা করে অংশ দিয়ে দাও, ঠিক আছে? সব বলে দেবো, টেনশন নাই। সুন্দর করে অঙ্কন করবা, 4 মার্কের জন্য আসবে কিন্তু এটা, ঠিক আছে? হিমোগ্লোবিন একটা কি তাহলে? শ্বাসরঞ্জক। শ্বাসরঞ্জক, হিমোগ্লোবিন একটা শ্বাসরঞ্জক। আমি এই শ্বাসরঞ্জক সম্পর্কে তোমাদের যে ইনফরমেশনগুলো বলবো, এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো, প্রথম যে ইনফরমেশনটা, তোমাদের অঙ্কন করা শেষ? জি, এই তো তাইলে হয়েছে। দেখো, হিমোগ্লোবিন, তুমি দেখো যে হিমোগ্লোবিন, তুমি হিমোগ্লোবিনটা লিখতে গেলেও দেখো, হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা লিখতে গেলেও দেখো এর মধ্যে কয়টা অংশ আছে? 2টা। তাহলে আমরা একটু ডিভাইডেড করে ফেলি। একটা আছে কি হিম, আর একটা আছে কি গ্লোবিন। আমি তোমাদের কি বলেছিলাম? হিমোগ্লোবিনের মধ্যে প্রোটিন থাকে, তাহলে এটা কি প্রোটিন। প্রোটিন, এটা হলো পিআর, প্রোটিন। খেয়াল করো, দেখো হিম, এই যে এই অংশগুলো হিম, এই অংশগুলো কি হিম, আর বাকি যে অংশগুলো আছে এগুলো হলো গ্লোবিন। গ্লোবিন, তোমাদের এখানে একটা পার্সেন্টেজ মনে রাখতে হবে। কার পরিমাণটা এখানে বেশি বলো তো? গ্লোবিনের পরিমাণ অনেক বেশি। হিম যদি 1% হয় আর এ আছে 25%, আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে হিম ইজ টু গ্লোবিন কত হবে তাহলে বলো তো? তাহলে হিম ইজ টু গ্লোবিন, তাহলে 1:25। এটাকে তুমি যদি ঘুরাই লেখো তাহলে কি হবে? যদি গ্লোবিন আগে লিখতে তাহলে কত হবে? বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখো এখন আরেকটা ইনফরমেশন মাথায় নাও। তাহলে হিমের মধ্যে আরেকটা উপাদান থাকে, সেটা হলো আয়রন। আয়রন অবলিক লৌহ। এর মধ্যে লৌহের পরিমাণ থাকে হলো 33.33%, মনে থাকবে? আর তোমাদের যদি ডেফিনেশন আসে শ্বাসরঞ্জক কাকে বলে, তাহলে বলবো লোহিত রক্তকণিকার মধ্যে অবস্থিত লৌহ গ্রুপ বিশিষ্ট যে প্রোটিন, যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে, তাকে কি বলা হয়? শ্বাসরঞ্জক। তাকে কি বলা হয়? ক্লিয়ার কিনা বলা পর্যন্ত? ক্লিয়ার? দেখো, তাহলে এর পার্সেন্টেজ কত? হ্যাঁ, আয়রনের পরিমাণ কত? হ্যাঁ, তাহলে 33.33%। এবং খেয়াল করো, এখানে হিমের গ্রুপ কয়টা আছে বলো তো? 1,
2 3 4। আমি তোমাদের বলেছিলাম যে হিমোগ্লোবিনের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হতে পারে? 4টা। তাহলে সে কার সাথে যুক্ত হয় মূলত? কার সাথে? হিমের সাথে। কার সাথে? হিমের কোন অংশের সাথে? আয়রনের সাথে। মনে থাকবে তো? কোন অংশের সাথে সে যুক্ত হয়? আয়রন অংশের সাথে যুক্ত হয়। আর কয় অণু অক্সিজেন যুক্ত হয়? 4 অণু অক্সিজেন যুক্ত হয়। 2 মার্কের জন্য কোশ্চেন আসে হিমোগ্লোবিনের সাথে 4 অণু অক্সিজেন যুক্ত হয় কেন? তাহলে এখানে কয়টা হিম আছে? 4টা হিম আছে। আর 4টা হিমের সাথে কি আছে? আয়রন আছে, লৌহ আছে। সেই লৌহের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এবং 4 অণু অক্সিজেন যুক্ত হতে পারে। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে আমরা জানি যে এখান থেকে যে যৌগটা উৎপন্ন হয়, তাহলে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করার ফলে যে যৌগটা উৎপন্ন হয়, আর সেই যৌগটাকে আমরা কি বলতেছি? অক্সি হিমোগ্লোবিন যৌগ। এবং সে একই সাথে সে অক্সিজেন পরিবহনে সাহায্য করতেছে, আবার কি কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও কি করতেছে? সাহায্য করতেছে। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে সেই যৌগের নাম কি বলো? কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। তাহলে অক্সি হিমোগ্লোবিন হয়ে গেল তোমার। আরেকটা যৌগ কি ছিল যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন পারবে? তার কাছে এটা কোনো বিষয় নাকি বলো তো? দেখো হিমোগ্লোবিনের সাথে তাহলে কি আছে? অ্যামিনো গ্রুপ আছে। কি আছে? এর সাথে তুমি জানো যে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে সেটার নাম কি? তাহলে হিমোগ্লোবিন NH3OH, এই যৌগটার নাম হলো কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ। আমার কথা কি বুঝাইতে পারছি? আর একমাত্র হিমোগ্লোবিন যে অক্সিজেন এবং কি কার্বন ডাইঅক্সাইড উভয় পরিবহনে সাহায্য করে। কোশ্চেন 2 ভাবে আসে যে হিমোগ্লোবিনের ভূমিকা বর্ণনা করো, অবলিক দিতে পারে শ্বাসসংযোগের ভূমিকা বর্ণনা করো। তাহলে তোমাদের যদি বলে যে শ্বাসসংযোগ অথবা হিমোগ্লোবিনের ভূমিকা বর্ণনা করো অক্সিজেন পরিবহনে অথবা গ্যাসীয় পরিবহনে, তাহলে সুন্দর করে আগে ডেফিনেশনটা দিবা যে লোহিত রক্তকণিকার মধ্যে হিম গ্রুপ বিশিষ্ট যে প্রোটিন যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উভয় পরিবহনে সাহায্য করে তাকে বলা হয় কি? শ্বাসসংযোগ। এবং এই গঠনটা তুমি দিবা, ঠিক আছে? দেওয়ার পরে তাহলে প্রথম কোন যৌগরূপে? অক্সি হিমোগ্লোবিন যৌগরূপে অক্সিজেন পরিবহন করে, এটা সম্পর্কে লিখলা। আর তারপরে কোন যৌগ দিবা? কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে দিবা। ক্লিয়ার? এখন শোনো 2 মার্কের একটা কোশ্চেন আসে, সেটা হলো হেডিং দাও ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট। দেখো ক্লোরাইড শিফট। শিফট মানে কি বলো? শিফট মানে কি? শিফট মানে কি? স্থানান্তরিত হওয়া, তাই না? বলো স্থানান্তরিত হওয়া। ঠিক আছে? শোনো 2 পাশে 2টা অংশ দিবা। এই পাশে লেখো রক্তরস। কি লিখবা? রক্তরস। আর এই পাশে দিবা হলো রক্ত কণিকা। দেওয়ার দরকার নেই, তুমি একটা সরাসরি দাও RBC দিয়ে দাও, RBC। ঠিক আছে? দেখো এই লোহিত রক্তকণিকার মধ্যে বাইকার্বনেট আয়ন থাকে। কি থাকে? বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন যখন বৃদ্ধি পায় তখন লোহিত রক্তকণিকার থেকে এটা চলে আসে হলো রক্তরসে। কোথায় চলে আসে? তোমরা আমাকে বলো যে লোহিত রক্তকণিকার বাইকার্বনেট আয়ন যদি কোনো কারণে যদি রক্তরসে চলে আসে, তাহলে RBCতে নেগেটিভ আয়নের ঘনত্ব কমে যাবে কি যাবে না বলো? যাবে তো? দেখো এই যে RBCতে যে বাইকার্বনেট আয়ন থাকে, এই বাইকার্বনেট আয়ন কোনো কারণে যদি রক্তরসে চলে আসে তখন RBCতে নেগেটিভ আয়নের ঘনত্ব কমে যায়, যার ফলে রক্তরসে থাকা ক্লোরাইড আয়ন, কোন আয়ন? এই ক্লোরাইড আয়ন রক্তরস থেকে RBCতে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? RBCতে প্রবেশ করে।
লোহিত রক্তকণিকার মধ্যে নেগেটিভ আয়নের যে ঘনত্ব, এটাকে সাম্য অবস্থায় আনতে রক্তরস থেকে যে ক্লোরাইড আয়ন আরবিসিতে প্রবেশ করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট কি বলা হয় এটাকে? ক্লোরাইড শিফট। দেখো আমি আর একবার বললে মনে হয় তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লোরাইড আয়ন বলো না, এটা তো আমাদের মনে করো যে যে মৌলগুলো যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এটা তো নির্দিষ্ট একটা মাত্রায় আছে। এইটা তোমার কখন ঘটবে? যখন তোমার এই যে আরবিসিতে বাইকার্বনেট আয়নের ঘনত্ব কমবে। স্বাভাবিকভাবে রক্তরসেই তো আমাদের সকল উপাদান আছে। তুমি তো জানো যে রক্তরসের মধ্যে অজৈব উপাদানের মধ্যে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক সবগুলোই আছে একটা নির্দিষ্ট পরিমাণে, ঠিক আছে তো? আর এই আরবিসিতে যখন এই নেগেটিভ আয়নের ঘনত্বটা কমবে, তখনই শুধুমাত্র রক্তরস থেকে ক্লোরাইড আয়নটা শিফট করবে, অন্যথায় করবে না। আর এই জন্য এটাকে কি বলা হয়? ক্লোরাইড শিফট বলা হয়। তবে মনে রাখবা, এই ক্লোরাইড শিফট আবিষ্কার করে বিজ্ঞানী হ্যামবার্গার। কি বললাম? উনার নাম অনুসারে এটাকে বলা হয় হ্যামবার্গার শিফট। হ্যামবার্গার শিফট মনে থাকবে? 2 মার্কের জন্য কিন্তু পারতে হবে এটা, ঠিক আছে? হ্যামবার্গার শিফট। শোনো তাহলে সুন্দর করে পড়তে হবে। প্রথম যে কথাটা আজকে যেটা তোমাদের আমি পড়ালাম, এটা তোমাদের পরীক্ষায় যদি কখনো এই পঞ্চম অধ্যায় থেকে কোশ্চেন দেয়, তুমি 4 মার্কের কোশ্চেন তুমি পাবাই পাবা। হয় অক্সিজেন পরিবহন দিবে, অথবা কার্বন ডাইঅক্সাইড পরিবহন দিবে, অথবা উভয় দিতে পারে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড উভয় পরিবহন দিতে পারে, অথবা শ্বাসরঞ্জকের ভূমিকা দিতে পারে। আর এর মধ্যে থেকে 2 মার্কের কোশ্চেন যেগুলো আমি তোমাদের পড়াইছি, যেমন ক্লোরাইড শিফট, তারপরে তোমার আছে যে হিমোগ্লোবিন কেন 4 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ক্লিয়ার? এছাড়া আর একটা তোমাদের দিতে পারে যে অ্যালভেলাস থেকে অক্সিজেন রক্তনালীতে প্রবেশ করতে পারে, কিন্তু রক্তনালীতে থাকা অক্সিজেন কেন অ্যালভেলার থলিতে আসতে পারে না। এটা কিসের পার্থক্য বলো তো? চাপের পার্থক্য। মনে থাকবে তো? ঠিক আছে, আজকে এ পর্যন্ত তোমাদের সাথে। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে।